প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধে অচল হয়ে পড়ে শাহবাগ ও আশপাশের এলাকা। দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দেয় আন্দোলনকারীরা। বাধা উপেক্ষা করে আগাতে চাইলে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহারে আহত হয় বেশ কয়েকজন। নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। প্রকৌশল শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গিয়ে রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। ব্যবহার করে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান। আহত হয় শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক সহ বেশ কয়েকজন। শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের গতিরোধ করে পুলিশ। বাধা ভেঙে আগাতে চাইলে চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনে শাহবাগে অবস্থান নেয় প্রকৌশল শিক্ষার্থীরা। জড়ো হয় বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে আশ্বাস না পেয়ে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। আমি আবার রিপিট করে আমাদের সংবাদ সম্মেলন শেষ করব। একটার মধ্যে এই সহজ দুইটা দাবিতে যদি আমি সরকারের পজিটিভ রেসপন্স আমরা না পাই, তাহলে আমরা সচিবালয়ে অভিমুখে যাত্রা শুরু করব। আমরা দুপুর 1টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়ে দিয়েছি। এই আধা ঘন্টার মধ্যে সরকার উপদেষ্টা পরিষদ থেকে যারা ডায়ালগ যারা আমাদের এই দাবিগুলো মেনে নিতে পারবেন, আমাদের দাবিগুলোকে বাস্তবায়ন করতে পারবেন, ওনাদের আধা ঘন্টার মধ্যে আমাদের সঙ্গে সরাসরি উপস্থিত হতে হবে। নিরাপত্তার স্বার্থেই শিক্ষার্থীদের প্রতিরোধ করা হয়েছে বলে জানায় পুলিশ। হুট করে তারা কিন্তু যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমাদের যে ব্লকেট আছে, এখানে দৌড়ে তারা সব চলে আসে। এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স ওখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি। তারপরে কাজ হয় নাই। এরপর আমরা ওয়াটার ক্যানন নিয়ে এসে পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি। করার পর ওখান থেকে নিয়ে আসা পরে যে এখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসছি। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন করেছে সরকার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক অবরোধ না করে প্রকৌশল শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলিসুর রহমান বলেন, যথাযথ প্রক্রিয়া মেনে দাবি পেশ করা হলে সহজেই সমাধান সম্ভব। এদিকে সংকট সমাধানে ফাউজুল কবির খানকে প্রধান করে 8 সদস্যের কমিটি করা হয়েছে। বুধবার সচিবালয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে শাহবাগে অবস্থান নেয় প্রকৌশল শিক্ষার্থীরা। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দেয় আন্দোলনকারীরা। ছত্রভঙ্গ হয় পুলিশের বাধায়। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া, কোটার মাধ্যমে পদোন্নতি না দেয়া সহ 3 দাবি প্রকৌশল শিক্ষার্থীদের। তাদের দাবি ও আন্দোলন নিয়ে কথা বলেন জনপ্রশাসন সচিব। বলেন, রাস্তা বন্ধ করে জনভোগান্তি বাড়িয়ে আন্দোলন করা অযৌক্তিক। সরকার আনুষ্ঠানিক প্রস্তাব পেলেই সমাধান সম্ভব। তারা তাদের মিনিস্ট্রি যেই কনসার্ন মিনিস্ট্রি অথবা অধিদপ্তরের মাধ্যমে মিনিস্ট্রির মাধ্যমে এগুলো যদি আমাদের এখানে পাঠিয়ে দেয়, আমরা এখানে একটা সচিব কমিটি আছে, এর আগে জনপ্রশাসনের আমাদের ওএনএম আছে, যেখানে এগুলো অ্যানালিসিস করা হয়। এগুলো পজিটিভলি আমরা নেব। প্রকৌশল শিক্ষার্থীদের সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। এদিকে আন্দোলনের মুখে জ্বালানি উপদেষ্টাকে প্রধান করে 8 সদস্যের কমিটি করা হয়েছে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান কমিটির প্রধান। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়, কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতে দিই। আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নেব। নতুন কর্মসূচি নয়, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান জ্বালানি উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 3টার দিকে রুয়েটের প্রধান ফটকের কাছে তালাইমারি মোড়ে সড়ক অবরোধ করে তারা। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ জানান তারা।
একই ঘটনায় চট্টগ্রাম শহরের 2 নম্বর গেট এলাকায় 1.5 ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে সুষ্ঠু সমাধানের দাবি জানান তারা। এদিকে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। প্রকৌশল অধিকার পরিষদ এর ব্যানারে যে সারা বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে ভাইরা ঢাকা আন্দোলন করতে গেছে তাদের উপর অতর্কিত হামলা হয়েছে, তার প্রতিবাদে আমরা এখানে আজকে বিক্ষোভ মিছিল করছি। এই যে অবৈধ প্রমোশনটা, যারা হচ্ছে গিয়ে ডিপ্লোমা প্রকৌশলী, ওরা তো নবম গ্রেডে আসতে পারে না, এই যে অবৈধ প্রমোশনটা এটা তাদেরকে বন্ধ করতে হবে। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি জানাবেন, শিক্ষার্থীরা কি বলছেন? আর এর আগে তো তালাইমারি মোড়ে রাস্তা অবরোধ করা হয়েছিল, সেখান থেকে কি শিক্ষার্থীরা সরে এসছে কিনা? প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তাদের যে আন্দোলন, এটি আজকে নয়, এটি তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। মূলত তাদের যে 3টি দফা দাবি ছিল, এই দাবি নিয়ে তারা একাধিকবার রাস্তায় নেমেছে, রাস্তা ব্লক করেছে, তাদের দাবিগুলো তুলে ধরেছে। রাস্তা ব্লক করেছে, তাদের দাবিগুলো তুলে ধরেছে। ঠিক এরই পরিপ্রেক্ষিতে যখন বুয়েট শিক্ষার্থীদের ওপরে আজকে হামলা হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু রাজশাহী নগরীতে যে তালাইমারি মহাসড়ক, সেটি তারা অবরোধ করে রেখেছিল। প্রায় 3 ঘন্টার অধিক সময় তারা অবরোধ করে রেখেছিল এবং কিছুক্ষণ আগে সেটি শিথিল করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে রাজশাহী যে তালাইমারি সড়কটি যেটি অবরোধ করে দেওয়া হয়েছিল, সেখান থেকে শিক্ষার্থীরা সরে গেছেন। এবং কথা হয়েছিল, যারা আন্দোলনকারী শিক্ষার্থী ছিলেন তারা বলছিলেন যে তারা মূলত কেন্দ্রের নির্দেশনার উপরেই নির্ভর করছেন, অর্থাৎ কেন্দ্র থেকে কি নির্দেশ আসবে সেটির উপর নির্ভর করছেন। এবং তারা একটি কথা বারবার বলছিলেন যে তারা আর কমিটমেন্ট বা কমিটি এগুলোর উপরে আশ্বস্ত নয় বা বিশ্বাস করেন না, তারা চায় বাস্তবায়ন। কেননা তারা এখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা বলছিলেন যে একাধিকবার তারা মাঠে নেমেছেন, আন্দোলন করেছেন, বারবারই তাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে, তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু বাস্তবে ফলাফল অনেকটাই শূন্য। তাই শিক্ষার্থীরা এখানে বলছিলেন যে তাদের যে ন্যায্য অধিকার, বিশেষ করে যারা ডিপ্লোমাধারী তারা এখানে তাদের কিন্তু ছিল উল্লেখ করার মতো, এটি ছিল সেই সাথে যে কোটা ভিত্তিক যে নিয়োগের যে বিষয়টি রয়েছে এবং তাদের যে তারা এখান থেকে অধিকার বঞ্চিত হচ্ছে, এটি কিন্তু তারা বারবার বলছেন। এবং তারা বলছেন যে তাদের যে দাবিগুলো সেগুলো স্পষ্টভাবে তারা তুলে ধরছেন এবং তাদের এই দাবির যে যৌক্তিকতা সেটি কিন্তু তারা তুলে ধরছেন। কিন্তু কর্তৃপক্ষ নানা কারণে এটিকে অবজ্ঞা করছেন, এটি কিন্তু অভিযোগ করছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এবং তারা বলছিলেন যে তাদের অধিকার আদায়ে যখন রাজপথে নামা হয়েছে, তখন তাদের উপরে যে হামলা হয়েছে, তাদের ভাইদের প্রতি যে হামলা হয়েছে, তাদের ভাইদেরকে যে আহত করা হয়েছে, এই বিষয়টিকে তারা কিন্তু তারই প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছে। এবং তারা বলছিলেন যে অধিকার আদায়ের জন্য রাজপথে নামলে যদি লাঞ্ছিত হতে হয়, তাহলে এই নতুন বাংলাদেশে এটি প্রত্যেকে এটি তাদের কাছে এটি কখনোই প্রত্যাশিত নয়, তারা বলছেন এটি অপ্রত্যাশিত। এবং তারা বলছিলেন যে তারা নতুন বাংলাদেশে কোনো বৈষম্য চাই না, তারা চাই যে প্রত্যেকের অধিকার নিয়ে চলুক বা বাঁচুক, এটি কিন্তু তাদের দাবি। এবং তারা বলছিলেন যে তাদের যে রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কাল। নির্বাচন ভবনে বুধবার এক ব্রিফিংয়ে একথা জানান কমিশন সচিব আক্তার আহমেদ। পরে ইসি জানায় 30 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। এছাড়া নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক ও অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ সেপ্টেম্বরে। সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন সীমানার দাবি আপত্তির শেষ দিনের শুনানি হয় 5 অঞ্চলের 18টি আসনের। শুধু সাথিয়া নিয়ে পাবনা 1 আসনের দাবিতে শুনানিতে অংশ নেন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন। বেড়া ও সুজানগর নিয়ে আরেকটি আসন করার পরামর্শ তার। তবে সাথিয়া ও বেড়া উপজেলার একটি অংশ নিয়ে পাবনা 1 আসনের দাবি জানান বিএনপি নেতারা। বর্তমানে যেটা আছে এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে বেড়া এবং সুজানগর নিয়ে একটি সংসদীয় আসন করতে হবে। বেড়া উপজেলাটিকে সুজানগরের সাথে একসাথে করলে সেখানে ভোটার সংখ্যা দাঁড়ায় 5 লাখের অধিক। সিরাজগঞ্জ 2 ও 6 আসনের বাসিন্দারা 2001 সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চান শুনানিতে। এছাড়া কুড়িগ্রাম 4 আসনের বাসিন্দারা 2014 সালের মতো চিলমারী উপজেলার রানীগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম 3 আসনের সাথে যুক্ত করার আবেদন জানান। 4টি ইউনিয়নের 55,000 মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে যে চিলমারীর বাকি 4টি ইউনিয়ন কুড়িগ্রাম 3-এর সাথে যুক্ত করা হোক। সিরাজগঞ্জ সদর থেকে আমাদের সন্ধ্যাসে ইউনিয়নটা মাত্র 2 কিলোমিটার থাকে। সিলেট ও ফরিদপুর অঞ্চলের শুনানিতে ফরিদপুরবাসী 2008-এর আগের সীমানায় অর্থাৎ 4টি থেকে বাড়িয়ে 5টি আসন ফেরত চেয়েছে। শরীয়তপুরও চেয়েছে 2008-এর আগের আসন। সমগ্র ফরিদপুর থেকে
একটি আসন কমিয়ে সর্বমোট 4টি আসনে এখানে রাখা হয়, আরেকটি আসন অন্যত্র ছড়িয়ে নেওয়া হয়। শুনানি শেষে ইসি সচিব বলেন, নির্বাচনের কর্মপরিকল্পনার বিস্তারিত রূপরেখা 28 আগস্ট। কর্মপরিকল্পনাটা করেছি, সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। হয়তো একটু পিছিয়ে গেছি, তো এটা করেছে আমার সম্ভবত আমার টেবিলে এখন আছে। আগামীকালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন না। 24 থেকে 27 আগস্ট 4 দিনে সীমানা পুনর্নির্ধারণে 33 জেলার 84 আসনে 1893টি দাবি পরামর্শ পেয়েছে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন বানচালে কিছু রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলে ধরছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের ভেতরেও কিছু লোক চাচ্ছে গণতান্ত্রিক সরকার যেন ক্ষমতায় না আসে। রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি, নেতারা দুর্নীতিতে জড়াচ্ছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভা। এতে কাজী জাফরের রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতারা। দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তুলে ধরেন নানা স্মৃতি। আমাদের স্মৃতি অনেক। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত নির্বাচন না হয় আশাহত হচ্ছে জনগণ। আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি, হতাশ হইনি। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার হতাশার ছায়া ঘোরাঘুরি করে। কেন বলবেন আপনারা? কেন? যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে। যাকে 1 লাখ টাকা দিতে হতো এখন দিতে হয় 5 লাখ টাকা। যে পরিবর্তন নিয়ে আসার কথা ছিল মন মানসিকতার মধ্যে, সেই পরিবর্তনটা কিন্তু আনতে পারেনি। এবং দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক নেতা টেতারাও এর মধ্যে আপনার জড়িত হয়ে পড়ছে, যেটা আরো বেশি ক্ষতি করছে বাংলাদেশের। মির্জা ফখরুল বলেন, দেশ এখনো কঠিন সময় পার করছে। দ্রুত সুষ্ঠু নির্বাচন না হলে দেখা দিতে পারে ভয়াবহ সংকট। আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে ধরেছে। সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। নির্বাচনের জন্য দ্রুত চূড়ান্ত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি, সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে বিরাট ভুল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণায় উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ডাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট প্রার্থী 470 জন। প্রার্থীরা 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে 44 ও জিএস পদে রয়েছেন 19 জন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনে 28 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া 10 জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনেরও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে 18টি হলে চূড়ান্ত প্রার্থী 1035 জন। এর মধ্যে 73 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং 1 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ 13 দিন পিছিয়েছে। নতুন দিন 28 সেপ্টেম্বর। বিশেষ একটি সংগঠনকে সুবিধা দিতে এমন সিদ্ধান্ত অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের, যে কারণে এই নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এমন অভিযোগের বিপরীতে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ 3 দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সংসদ নির্বাচন 13 দিন পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 28 সেপ্টেম্বর। পরিবর্তন করা হয়েছে তফসিল থেকে শুরু করে নির্বাচনী সব প্রক্রিয়া।
শিক্ষার্থীদের অভিযোগ, নির্বাচন কমিশন একটি রাজনৈতিক সংগঠনকে সুবিধা দিতে এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্ত নিয়েছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা তাদের। একশো নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের যে স্বতন্ত্র ভূমিকা রাখা দরকার সেটা তারা রাখতে পারতেছে না। তারা বিভিন্ন প্রেশার গ্রুপ বলতে আমি বুঝাচ্ছি পলিটিক্যাল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের প্রেশারে পড়ে তারা সব ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেটুকু রাকসু নির্বাচনকে ঘিরে একটা নিরপেক্ষতা ছিল, আমরা মনে করি এই দুইটি দলের সাথে সংশ্লিষ্টতায় জড়িয়ে আমরা মনে করি সেটুকু নিরপেক্ষতাও তারা হারিয়েছে। নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ছাত্রদল নেতারা বলছেন, ছবিসহ ভোটার তালিকা প্রকাশ, ডোপ টেস্টের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছিল তা যথেষ্ট নয়। তো ডোপ টেস্ট এবং ছবি ছাড়া ভোটার তালিকা সবই আসলে অনভিজ্ঞতার ফসল। আর ডোপ টেস্ট করতে আসলে একটু সময় লাগে। রাজশাহী মেডিকেলে করা যাবে নাকি আমাদের মেডিকেল সেন্টারে করা যাবে বা আরও উন্নত কোনো প্রতিষ্ঠান থেকে করা সম্ভব, কত দ্রুত সম্ভব, এটা আসলে আমাদের স্টেক হোল্ডারদের সাথে বসে করতে হবে। এমন সিদ্ধান্ত আগে কেন নেওয়া হয়নি এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার। তার দাবি, কোনো রাজনৈতিক দলের চাপে নয় নির্বাচন সুষ্ঠু করতে সময় পেছানো হয়েছে। আমরা নির্বাচন কমিশনে যারা আছি এইটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই আমাদের প্রয়োজনে এই কয়েকদিন আমরা 2 সপ্তাহ আমরা পিছিয়েছি। আমরা কোনো রাজনৈতিক কোনো সংগঠনের জন্য বা কারোর জন্য এটা পেয়েছি, আমাদের প্রয়োজনে এটা পিছিয়েছি। এর আগে মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিন থাকলেও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 5 দিন বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত করা হয়। রাকসু নির্বাচনে মোট ভোটার 24,892 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটি স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। তাই গুরুত্বপূর্ণ মামলাটির রিভিউ শুনানি থেকে সরাসরি রায় না দিয়ে আবারও আপিল শুনানির আদেশ দিয়েছেন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। শুনানি 21 অক্টোবর। অ্যাটর্নি জেনারেল জানান, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল চায় রাষ্ট্রপক্ষ। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার মূল বাধা, এ নিয়ে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়। 2011 সালে দেয়া ওই রায় বাতিল চেয়ে সম্প্রতি রিভিউ আবেদন করে বিএনপি, জামায়াত, সুশাসনের জন্য নাগরিক, সুজন সহ 5টি পক্ষ। তাদের 2 দিনের শুনানি শেষে ফের আপিল শুনানির আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি। শুনানিতে রিভিউ আবেদনকারী বিএনপি মহাসচিবের আইনজীবীরা বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে কেবল গণতন্ত্রই ধ্বংস করেননি, মৌখিক রায়ে আরও 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কথা বললেও লিখিত রায়ে তা পরিবর্তন করে ফৌজদারি অপরাধও করেছেন। আর সুজন সম্পাদক বলেন, দেশের গণতন্ত্র বিবেচনায় ওই রায় ছিল পুরোপুরি অযৌক্তিক। হাজার হাজার মানুষকে গুম বলেন, লক্ষ লক্ষ মামলা বলেন, এবং এই ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটে নির্বাচন বলেন, সবকিছু এই খায়রুল হকের এই জাজমেন্টের ফলে হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য নির্বাচন করানোর সময়ে একটা নির্দলীয় সরকার থাকা উচিত। শুনানিকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থার একটি স্থায়ী সমাধান দরকার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় সংবিধানের মূল কাঠামোতে আঘাত করেছে। ইন্টারিম গভর্নমেন্ট তো সারা জীবন থাকবেন না। আমরা বাংলাদেশের মানুষের দীর্ঘস্থায়ী গণতান্ত্রিক পথে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে চাই। এবং ইতিমধ্যেই দেখেছেন ভূতের মুখে রাম নাম উঠেছে। শেখ হাসিনা নিজেও বলেছেন ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান। প্রধান বিচারপতিও মনে করেন একটা কার্যকর সমাধান হওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলে তা কিভাবে বা কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে আপিল বিভাগ চাইলে রায়ে পর্যবেক্ষণ দিতে পারে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম। শিগগিরই চন্দ্রনাথ মন্দিরের অবকাঠামো উন্নয়ন ও সিঁড়ি তৈরি করা হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর রেল ভবনে 2টি মসজিদ ও একটি মন্দিরের জন্য রেলওয়ের জমি বরাদ্দ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেস সচিব। রাজধানীর খিলক্ষেতে রেলওয়ে জামে মসজিদ, আন্নুর জামে মসজিদ ও খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কর্তৃপক্ষের কাছে জমি হস্তান্তরের কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। মন্দিরকে দেয়া 3 কাঠা জমির দাম ধরা হয়েছে 1001 টাকা, আর 2টি মসজিদের জমির দাম 2002 টাকা। এ সময় সনাতন ধর্মের নেতারা জমি প্রাপ্তিকে ধর্মীয় সম্প্রীতির উদাহরণ বলে মন্তব্য করেন।
তাদের সবাইকে রেলওয়ে আইনে কোথাও লেখা নাই যে আপনি ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো জমি বরাদ্দ দেওয়া যাবে। তো এই আইনকে সামনে রেখেই এটা কিছু চেঞ্জ করে এখন হিন্দু ধর্মীয় ভাই বোনদের যারা খিলখিতে আছেন তাদের জন্য একটা পার্মানেন্ট একটা মন্দিরের জন্য আজকে জমি দেওয়া হচ্ছে। অবকাঠামো উন্নয়ন সহ 3 দাবিতে চতুর্থ দিনের মতো মহাসড়ক অবরোধ 1.5 ঘন্টা পর তুলে নিয়েছে শিক্ষার্থীরা। বিকেলে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিন দফা দাবি হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, ভূমি অধিগ্রহণ এবং আমাদের যে পরিবহন সংকট সেটা নিয়ে। সড়ক অবরোধ করলে আসলে একটা দীর্ঘ ভোগান্তির তৈরি হয়, কিন্তু আমরা যখন ক্যাম্পাস অভ্যন্তরে আন্দোলন করেছি আমাদের দিকে ন্যূনতম অর্থে কেউ যোগাযোগের কোনো চেষ্টা করেনি। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।